পাকিস্তানকে দেখলে আমাদের দেনা পাওনার কথা মনে পড়ে, কিন্তু ভারতকে দেখলে আমাদের দেনা পাওনার কথা মনে পড়ে না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাপ্রেমী বাঙালিদের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ হয়েছিল। তারপরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমরা এখনও পাকিস্তানিদের বিরুদ্ধে সেজন্য ঘৃণা ছড়াই, কিন্তু ঠিক সে সময় যে ভারতীয়রা আমাদের সব কিছু লুটে নিয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনী যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছিল, তখন ভারতীয় সৈন্যরা পাকিস্তানের ফেলে যাওয়া সমস্ত অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়ে যায় ভারতে। আমাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি, অথচ যুদ্ধটা ছিল বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী মুক্তিকামী বাঙালিদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধ। অথচ পাকিস্তানিদের ফেলে যাওয়া সমস্ত অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়ে যায় ভারত। শুধু তাই নয়, ভারতীয় সৈন্যরা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি থেকে সমস্ত জিনিসপাতি নিয়ে চলে যায়। এমনকি পায়খানা থেকে পায়খানা যে বদনাগুলো রয়েছে, এই বদনাগুলো পর্যন্ত নিয়ে যায় ভারতীয়রা। এখনও আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াই, কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে আমাদের ঘৃণা আসে না। এখনও আমরা বলি পাকিস্তানিদেরকে ক্ষমা চাইতে হবে 1971 সালের ঘটনায়, অথচ পাকিস্তান সরকার বারবার বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। তারা ক্ষমা চেয়েছিল। 1974 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসে ক্ষমা চায়। তিনি সে সময় বাংলাদেশে আসে বলেন, ইন দ্য নেম অফ প্রফেট আই সে তওবা টু ইউ। ঠিক একই বছরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। সে সময়ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অন মিটিংয়েই বাংলাদেশের কাছে 1971 সালের ঘটনার জন্য ক্ষমা চায়। 2002 সালে বাংলাদেশে সফরকালে পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে ভিজিটর বইয়ে লিখিতভাবে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চান। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান খান বারবার বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। এমনকি 1971 সালের ঘটনায় পাকিস্তানের কিছু সেনা কর্মকর্তা পাকিস্তানের তৎকালীন সরকারকে দোষারোপ করেন ইমরান খান। অর্থাৎ পাকিস্তানের সরকারের মধ্যে যারাই ছিলেন, সব সময় তারা 1971 সালের ঘটনায় বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। পাকিস্তান বারবার বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছে, কিন্তু একটা অদৃশ্য শক্তি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করতে দিচ্ছে না। যখনই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, তারা সেখানে নানানভাবে সমস্যার সৃষ্টি করে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন, আর এ সময়ও একটা সিন্ডিকেট, একটা গোষ্ঠী বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক যেন স্বাভাবিক না হয়, এজন্য তারা নানান কার্যক্রম গ্রহণ করেছে। তারা এখনও বলছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। অথচ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফরে এসে বললেন, আমরা তো ক্ষমা চেয়েছি একাধিকবার। তিনি বলেছেন এত সালে আমরা ক্ষমা চেয়েছি প্রকাশ্যে। তারপরে বাংলাদেশের কিছু কর্মকর্তা বলছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, আমরা ভেবে দেখব অমুক তমুক। নানানভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে দিচ্ছে না। মূলত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বসে আছে। তারা নানানভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক যেন স্বাভাবিক না হয় সেদিকে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও এই গোষ্ঠীটা, শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু রয়ের এজেন্টরা তো এখনও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বসে আছে। তারা কখনোই চাচ্ছে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক, সেজন্য তারা অ্যাক্টিভ। 1971 সালে যা ঘটেছে সেজন্য শুধু পাকিস্তান দায়ী নয়, বাংলাদেশের যারা তাদের দোসর তারাও দায়ী, অর্থাৎ রাজাকাররা। তাছাড়া সে সময় একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল, কারণ হাজার হলো সে সময় বাংলাদেশ পাকিস্তান একটি রাষ্ট্র ছিল। পাকিস্তানের সরকার তখন চায়নি কোনো মতেই একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাক, সেজন্য তারা চেয়েছিল বাংলাদেশ যেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন না হয়। এটা যে কেউই চাবে। এখন যেমন বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চায়, কিন্তু পাকিস্তান তো সেটা চাচ্ছে না, তাই না? এটা চাবেও না। অন্যদিকে ভারত থেকে 7 রাজ্য বিচ্ছিন্ন হতে চায়। এই 7টি রাজ্য
ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, কিন্তু ভারত তো সেটা চাচ্ছে না, তাই না? এটা চাবেও না। ঠিক তেমনি 1971 সালেও পাকিস্তান এটা চায়নি, কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত, যারা নিরীহ বাঙালিদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে নির্বিচারে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে, এটাই হলো মূল চাওয়া। পাকিস্তান শুধু চেয়েছিল বাংলাদেশ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, এর বাইরে পাকিস্তানকে আলাদাভাবে দোষারোপ করার কিছু নেই। কিন্তু 1971 সালে যখন পাকিস্তানিরা আত্মসমর্পণ করে পাকিস্তানি সৈন্যরা যে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, এই যে অস্ত্রশস্ত্রগুলো তারা আত্মসমর্পণের পর তো এই অস্ত্রশস্ত্রগুলো বাংলাদেশের থেকে গিয়েছিল, এই অস্ত্রশস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রশস্ত্র বাংলাদেশের মাটিতে রাখা হয়নি। ভারতীয়রা সমস্ত অস্ত্রশস্ত্র, হাজার হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান সব কিছু নিয়ে চলে যায়, বাংলাদেশে কোনো কিছু রাখেনি। আমরা পাকিস্তানিদের ভুলি নাই, পাকিস্তানিরা বাংলাদেশের সাথে কী কী করছে আমরা ভুলি নাই, কিন্তু ভারত কী কী করেছে আমরা এগুলা ভুলে যেতে চাই কেন? আমরা ভারতের বিরুদ্ধে কেন বলি না? ভারতকে আমরা বারবার বন্ধু বলি, কিন্তু ভারত যে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এই বিষয়ে আমরা কেন কিছু বলি না? শুধু তাই নয়, ভারতীয়রা বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সমস্ত কলকারখানা, ফ্যাক্টরি, মিল, এগুলো থেকে সমস্ত জিনিসপাতি লুটপাট করে নিয়ে যায়। এমনকি বাংলাদেশের টয়লেটগুলো থেকে বদনাগুলো পর্যন্ত নিয়ে চলে যায়। তৎকালীন সময়ের যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বিবৃতিতে এগুলো উঠে এসেছে, এমনকি বিভিন্ন বইপত্রেও এসব বর্ণনা পাওয়া যায়। আমরা পাকিস্তানি আগ্রাসনের কথা ভুলে যেতে পারি না, কিন্তু ভারতীয় আগ্রাসনের কথা কেন ভুলে যাচ্ছি? ভারত যে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো, 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করলো। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ রাষ্ট্রের চৌকস 57 জন সেনা অফিসারকে হত্যা করলো। আমরা কেন ভারতীয়দের ভুলে যেতে চাই? এসব সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশকে ভারতের মুখাপেক্ষি করার চক্রান্ত হয়েছিল, আমরা কেন এটা ভুলে যেতে যাচ্ছি? ভারতীয়রা যে বাংলাদেশে আগ্রাসন চালালো এটা কেন আমরা ভুলে যেতে চাই? পাকিস্তান হয়ে চায়নি তার দেশ বিচ্ছিন্ন হয়ে যাক, বাংলাদেশ স্বাধীন হোক, সেজন্য পাকিস্তান 1971 সালে যুদ্ধ করেছিল। ভারত কী কারণে বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে? ভারত কী কারণে বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করলো? কী কারণে ভারত এই দশকের পর দশক ধরে বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে, বাংলাদেশ থেকে সমস্ত কিছু লুটপাট করছে, বাংলাদেশের বিভিন্ন সেক্টর ধ্বংস করে দিয়ে ভারত থেকে আমদানি নির্ভর করার চক্রান্ত করেছে, বাংলাদেশের চিনিকলগুলো বন্ধ করে দিয়ে ভারত থেকে যেন আমদানি করা হয় সেজন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক সেক্টর ভারত কৌশলে তাদের দালালদের দিয়ে ধ্বংস করে দিয়েছে, একমাত্র কারণ ভারত থেকে যেন আমদানি করা যায়, ভারত থেকে যেন আমাদেরকে আমদানি করে খেতে হয়, ভারত থেকে যেন এসব প্রোডাক্ট বাংলাদেশকে আমদানি করতে হয়। সেজন্য আমরা পাকিস্তানিদের কথা বলি না, কিন্তু ভারতের কথা কেন ভুলে যাচ্ছি? শেখ মুজিবুর রহমান যেখানে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিলেন, তিনি 1974 সালে পাকিস্তানে যান ওআইসি সম্মেলনে। সে সময় বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা মুসলিম রাষ্ট্র, তারা মুসলিম রাষ্ট্র, আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তিনি পাকিস্তানে সফরে যান এবং ওআইসি সম্মেলনে যোগ দেন, পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেন। কিন্তু আমরা এখন কিসের চেতনাবাজ হয়ে গেছি? আমরা এখনও 50 বছর পার হয়ে গেছে, আমরা এখনও পাকিস্তানের সাথে দ্বন্দ্ব লাগাতে চাই, অথচ ভারতীয়রা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের এজেন্ট বসে আছে, বাংলাদেশকে এখনও নিয়ন্ত্রণ করছে। আমরা এটা ভুলে যেতে চাই। আমরা বর্তমানকে ভুলে যাচ্ছি, কিন্তু অতীতকে ভুলতে পারি না। আবার ব্রিটিশরা এই উপমহাদেশ 200 বছর শোষণ করেছে, আমরা সেটাও ভুলে যেতে চাই, কিন্তু মাঝখানে আমরা পাকিস্তানকে ভুলতে পারি না। আমরা ব্রিটিশদেরকেও ভুলে যেতে চাই, ভারতীয় আগ্রাসনও ভুলে যেতে চাই। শুধু পাকিস্তান সমস্যা, কারণ একটাই, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে ভারতের এখানে সমস্যা, ভারত চাপে পড়ে যাবে, ভারত নিরাপত্তাহীনতায় ভুগবে। আর ভারতীয় এজেন্টরা বাংলাদেশে বসে আছে, ভারতের এজেন্টদের দিয়ে ভারত এ সম্পর্ক স্বাভাবিকরণে বাধা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করতে যারা বাধা দিচ্ছে তারা হচ্ছে ভারতীয় এজেন্ট।